সন্দীপ ঘোষ জামিন পাওয়ার পর থেকে কেন জানি না আনন্দবাজার গোষ্ঠী, এবিপি আনন্দ, রিপাবলিক টিভি থেকে শুরু করে সেই সমস্ত গোমূত্র গোবরখোর এবং 150 গ্রাম বীর্য খাওয়া বিপ্লবী ডাক্তার বলুন, প্রতিবাদী বলুন, রাজনৈতিক নেতারা বলুন, তাদের ফেটে চৌচির হয়ে গেছে। তো এই বিষয়টা সম্পর্কে যারা আনন্দবাজার পত্রিকাকে অনেক বেশি এলিট, অনেক বেশি শিক্ষিত, বুদ্ধিজীবী মার্কা পত্রপত্রিকা ভাবতেন, তাদের কুকীর্তি, তাদের শয়তানি, তাদের বদমাশি ফাঁস করেছেন বিশিষ্ট সাংবাদিক প্রসূন গুপ্ত। শুনুন তার অভিজ্ঞতা থেকে কতটা নষ্টের গোড়া, সমাজ ধ্বংসের গোড়া কারিগর এই আনন্দবাজার গোষ্ঠী। সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং ব্যাপক শেয়ার করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। রোববারের সকালবেলা একেবারে সরাসরি আপনাদের কাছে চলে এলাম এই কারণে যে সকালবেলা পত্রপত্রিকা আমরা পড়ি এবং যাই হোক, অনেকেরই এখন আপত্তি, আপনারা বিভিন্ন সময় ফেসবুকে লেখেন যেটা, যে আনন্দবাজার পড়বো না, এবিপি আনন্দ দেখবো না ইত্যাদি। আমি সেই পথে না গিয়ে বলছি যে আপনারা জানেন ঠিক দিন দুয়েক আগে চার্জশিট পেশ করতে না পারার ফলে আরজিকরের প্রাক্তন প্রধান সঞ্জীব ঘোষ এবং তার সঙ্গে লাগোয়া পাইকপাড়া অঞ্চলের ওসি মণ্ডলকে জামিন দেওয়া হয়েছে এবং জামিনের পর থেকেই যেন ক্ষিপ্ত হয়ে উঠেছে বেশ কিছু জায়গা, এবং সেটা ক্ষিপ্ত হতেই পারে মানুষ, যে না শাস্তি হলো না, সাজা হলো না, এগুলো আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে পত্র পত্রিকার একটা ভূমিকা থাকে, যারা সত্যি কথা বলে। বাংলাদেশ নিয়ে হোক, নির্যাতিতার মৃত্যু বা হত্যা নিয়ে হোক, জঘন্যতম মিথ্যাচার চলেছে মিডিয়ার বিরাট অংশে এবং কলকাতার মিডিয়ায়। সত্যি কথা বলেছে না অনেকে। এখন কথাটা হচ্ছে যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থাকা, আমিও প্রায় 26-27 বছর তো মিডিয়াতে রয়েছি। এর আগে রাজনীতি করেছি, একদম তৃণমূল কংগ্রেসই করেছি, পরিষ্কার বলে দিই। সেদিনকেও দিদিকে ভালোবাসতাম, আজকেও দিদিকে ভালোবাসি। কিন্তু আমাদের দায় দায়িত্বের ক্ষেত্র থেকে সমালোচনার জায়গাটি যখন আসে, তখন সেই সমালোচনাটিও করতে হয়। আপনাদেরকে খোলাখুলি বলি যে সাত সকালে হঠাৎ করে কোনো প্রোগ্রাম ছাড়াই উপস্থিত হওয়ার কারণটা হচ্ছে দুদিনের আনন্দবাজার পত্রিকা। কি তারা লিখছে? তারা গত পরশু দিন, অর্থাৎ শুক্রবার দিন যখন খবরটি হয়ে গেল যে কি হলো, যে আমাদের শিয়ালদার কোর্ট, যেটি সিবিআই কোর্ট, সেই কোর্টের মধ্যে প্রায় 90 দিন হওয়ার মোমেন্ট যেটা হয়েছে, বা 90 দিনই কেন বলবো, প্রায় 4 মাস হওয়ার পর, 4 মাস ছুটছে যখন, ঠিক সেই সময়টা মাননীয় বিচারপতি প্রশ্ন করলেন যে চার্জশিটের কি খবর। সিবিআই বলছেন যে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি, তদন্ত করছি, কিন্তু সঞ্জীব ঘোষ এবং এই মণ্ডলের বিরুদ্ধে এই হত্যা রহস্যে বা এই নির্যাতিতাকে খুন করার ব্যাপারে বা তাকে রেপ করার ব্যাপারে অ্যাজ সাচ এখনো পর্যন্ত আমরা কিন্তু কিছু তেমন পাইনি। তখন সঞ্জীব ঘোষের লয়ার এবং মণ্ডলের লয়ার, মানে ওসির লয়ার, তারা বললেন তাহলে হুজুর এদেরকে আটকে রাখার জাস্টিফিকেশনটা কি? জামিন হয়ে গেল, এই নিয়ম চারিদিকে, সেটাই নিয়ম থাকে। আমি পরদিন অর্থাৎ শনিবার দিন প্রাক্তন আনন্দবাজারের কি বলা যায় এক্সিকিউটিভ এডিটর, বর্তমানে তিনি পোর্টাল করেন বা এই ডিজিটাল ওয়ার্ল্ডে রয়েছেন, সুমন চট্টোপাধ্যায় খুব ক্ষিপ্ত। তিনি বললেন এটা কি হলো, এটা কি হলো। তার নিজের জীবন নিয়ে তিনি বললেন যে আমাকেও 90 দিনের মাথায় ছেড়ে দেওয়ার কথা হচ্ছিল, কিন্তু হঠাৎ করে সিবিআই একটা চার্জশিট দিয়ে আমাকে দীর্ঘদিন। দেখুন, ব্যাপারটা সিবিআই এর, ব্যাপারটা যদি কলকাতা পুলিশ বা সিআইডির হতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনস্থ পুলিশের, তাহলে কিচ্ছু বলার থাকতো না। দাবি তো করেছেন ভাই ডাক্তাররা, সিনেমা আর্টিস্টরা, ওই রাত জাগাও বা রাত দখলের নারীরা ইত্যাদি ইত্যাদি, এরা বলেছে না এখানে হবে না, এবং নির্যাতিতার বাবা মা বলেছে সিবিআই ছাড়া কিছু হবে না। সিবিআই আর কোর্ট, তাদের বিরুদ্ধে, বিশেষ করে কোর্টের বিরুদ্ধে সুমনবাবু কি করে এইরকম ধরনের আগোছাল কথা বললেন, সেটা কি আনন্দবাজার কালচার থেকে, নাকি আনন্দবাজার পত্রিকাই বা তাদের মনে হলো যেন রাতারাতি এবিপি গ্রুপ যেন হতাশ হয়ে পড়েছেন।
খবরের প্যাটার্নটা তো আমরা বুঝি। আমার বন্ধু সুমন ভট্টাচার্য রয়েছেন, রন্তিদেব সেনগুপ্ত রয়েছেন, তারা বিচার করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, এবং কুণাল ঘোষ তো রয়েছেনই। কুণাল বাবুর কাছেও আমি নিবেদন করছি যে একটা পত্রপত্রিকা, ধরুন ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা, তাতে করে ইস্টবেঙ্গলকে খুব টানা হলো, দেখা গেল মোহনবাগানের কাছে হেরে গেল, তার পরের দিন পেপারে হেডলাইন হবে যে ভালো খেলিয়াও হারিল ইস্টবেঙ্গল, নাকি হবে যে মোহনবাগান খুব ভালো খেলেছে? সুতরাং পরাজয়টা বা জয়টা মেনে নেওয়ার জায়গায় কিন্তু মিডিয়ার থাকা উচিতই না। আমরা খবর করেছি, দেখুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য যেভাবে তোলপাড় করে লোকসভা নির্বাচনের আগে মিডিয়া, মানে সারা ভারতবর্ষের মিডিয়া, কংগ্রেস বা এই মানে কি বলে এই ইন্ডিয়া জোটকে হারাবার জন্য বা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে যে এইটা এই হয়েছে, ওটা ওই হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডিফিকাল্টিস এটসেট্রাস, এই তো স্ক্যান্ডাল, এ টাকা চুরি করেছে, ওর ওই হয়েছে, পার্থ চ্যাটার্জি হেনাতেনা করার পর মমতা ব্যানার্জি বা ইন্ডিয়া জোটে 30টি আসন হলো এবং মানে ভয়ঙ্করভাবে হেরে গেল এই ইয়ের দল বিজেপি। তো সেটাতে তারা রিয়াক্ট করলো না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই রয়েছে বাংলা। আপনাদের বলার তো জায়গা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা রয়েছে কি কার হাতে বাংলা রয়েছে। মানুষ ভোট দিয়েছে এবং সেন্ট্রাল ফোর্সের অধীনস্থ, বললো সেন্ট্রাল ফোর্স নাকি ঘুমিয়ে থাকে, সেন্ট্রাল ফোর্স সেরকম ভাবে অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল না। মাঝে মাঝে কিন্তু একটু ডিস্টারবেন্স ঢুকবে আমার কথার মধ্যে, সেটাকে ক্ষমা ঘেন্না করে নেবেন, কারণ একেবারে ওপেন এরিয়াতে করছি, কোনো স্টুডিওর মধ্যে করছি না, আমার মনে হয়েছে এটা বলা দরকার, সেই জন্য বলছি। এবং তারপর একটি উপনির্বাচন হলো 6টি কেন্দ্রে, আপনারা খুব ভালো জানেন এই 6টি কেন্দ্রের মধ্যে 6টিতেই জয়লাভ করলো কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং 6টিতে শুধু জেতাই নয়, বিরাট ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করলো। এবং সেই জয়লাভের পর তারপরে বলা হলো যে এখানে বুথ দখল হয়েছে, ওখানে এই হয়েছে সেই হয়েছে। এই কথাগুলো কিন্তু আসে না মিডিয়া বা বিভিন্ন জায়গায়। দাবি করতেই পারে বিরোধী বা রাজনৈতিক দল, দাবি করতে পারে, তাদের দাবি থাকতেই পারে, সেটা রাজনৈতিক চাহিদা, কিন্তু সেখানে এমনভাবে খবরটি পরিবেশিত হলো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেদিনকে প্রেস মিট করলেন, এই দুটো প্রেস মিটই আমি দেখেছি, তিনি অত্যন্ত আহত। তিনি বলছেন যে আরে আমরা নর্মাল কোর্সে জিতেছি এবং মানুষ আমাদের ভোট দিয়েছে। সেটা বলতে হবে কেন মুখ্যমন্ত্রীকে? মানুষের ভোটেই তো তারা জিতছেন। কোথাও যেন মিডিয়ার এই অংশ, বিশেষ করে আনন্দবাজারের টোন বা তাদের পত্রিকা, আমি নিয়মিত আজ 55 বছর ধরে আনন্দবাজার, প্রথমে জাদুকর ম্যান্ডেট ফ্যান্ডেট পড়তাম, তারপর খেলার খবর পড়তাম, এখন পুরোপুরি রাজনৈতিক খবর পড়ি। আনন্দবাজারকে এইভাবে ডিস্ট্রাকটিভলি নিউজ করতে একবারই দেখেছিলাম, সেটা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে 1977-এ। তার একটা লজিক ছিল। বরুণ সেনগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছিল, তখন বরুণবাবু আনন্দবাজারে ছিলেন। গৌরকিশোর ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল, আনন্দবাজারে ছিলেন। তারা একদম এক পেশে আনন্দবাজার ওই একটি টাইমে আমি দেখেছি যে একেবারে জনতা পার্টিকে টেনেছে এবং সারা ভারতবর্ষের সব পত্রপত্রিকায় টেনেছিল। ইন্দিরা গান্ধী পরাজিত হয়েছিল, সেটার একটা লজিক রয়েছে যে ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থাটা এবং পত্রপত্রিকার উপর চাপ সৃষ্টি করাটা তার একটা প্রতিবাদ স্বরূপ পত্রপত্রিকা একাট্টা হয়েছে। এবারে কি হয়েছে? এবারে নির্যাতিতার উপর যে হামলা হলো, তাকে রেপ করা হলো এবং তাকে হত্যা করা হলো, সেখানে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কেউ যদি জড়িত না থাকে, জবরদস্তি ঢোকাতে হবে। মানে এটা আপনাদের মর্জি। নির্যাতিতার বাবা মা তো যা পারছে তাই বলছে। ওই ডাক্তার কিঞ্জল ফিঞ্জল এখন সব একদল কেটে পড়েছে, সিনেমাতে তারা চান্স পাচ্ছে। আর সিনেমা আর্টিস্টরা যারা নানান রকম পোশাক পরে নানান রকম কাণ্ড কারখানা করেছে, তারা চলে গেছে সিনেমার লাইনে। এবার ফিল্ম ফেস্টিভ্যালে তাদের 70%কে হয় আমন্ত্রণ করা হয়নি, নইলে তারা যাননি। যার নামে যাক, আমার সিনেমা সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই, কারণ এখন বাংলা ছবি যা হয় তার মধ্যে 70% অশিক্ষিত ব্যাপার স্যাপার। আমার সিনেমা ভাল লাগে না। কিন্তু শনিবারের পত্রিকাটা আপনারা দেখুন, আমার সামনে দেখলে বুঝতে পারবেন, জামিন বলে এই এখানটা দেখতে পাবেন যে নির্যাতিতার একটা ওই পাথরের মূর্তি, দেখে নিন তো কি লিখছে। জামিন 90 দিন চার্জশিটহীন জামিন সন্দীপ অভিজিতের। 90 দিন চার্জশিটহীন জামিন তো ন্যাচুরালি এটা হেডলাইন হতেই পারে, যে যেভাবে হেডলাইন করে, বর্তমান আরেকভাবে হেডলাইন করেছে। সিবিআই এর কৌশলী কি বলছে? সিবিআই এর কৌশলী বলছে অভিযুক্তদের বিরুদ্ধে আমাদের কোনো আবেদন নেই, তারপরে লিখছে এই হয়েছে সেই হয়েছে, এইভাবে রেপ হয়েছে, হ্যানা তানা। এটা গেল গতকাল এই জামিন হেডলাইন নিয়ে, অর্থাৎ যেন ধাক্কা খেলো আনন্দবাজার পত্রিকা। আনন্দবাজারের মধ্যে আসছে কোথেকে আমি জানি না, কারণ তারা
বেতরিবত লড়েছে মমতার বিরুদ্ধে এবং কোনোভাবে সেটা এস্টাবলিশ করতে চেয়েছে। আজকে আনন্দবাজার কি লিখছে? তথ্য প্রমাণ মজুদ, তবু চার্জশিট নেই। কি করে বুঝলেন? কোত্থেকে দিল? দেখুন, আপনারা পত্রিকাটা আপনারা পারলে নিয়ে নিন, আমি পত্রিকার বিজ্ঞাপন করছি না। আপনারা দেখুন কি লেখা রয়েছে, তথ্য প্রমাণ মজুদ, তবু চার্জশিট নেই। কেন ব্যর্থ ফের পথে বিরোধীরা? কেন ব্যর্থ ফের পথে বিরোধীরা? কতদিন সময় চাই? জবাব দাও সিবিআই। কিছু ফালতু সিপিএম এর লোক রাস্তায় নেমে শনিবার দিনে একটু লাফালাফি করলো, আনন্দবাজার বিরাট হেডলাইন করলো। কেন? আপনারা পত্রপত্রিকা সত্যিটা তুলে ধরবেন না, যেটা বাস্তব সত্য সেটা মেনে নিতে পারছেন না, যেটা আমরা ইউটিউবাররা বা সোশ্যাল নেটওয়ার্কে থাকা আমরাও পড়াশুনো জানা শিক্ষিত সাংবাদিক, যেটা মাননীয় বিচারপতির কাছে প্লেস করা হয়েছে, যেটা আমরা দিনের পর দিন বলেছি যে এটা একমাত্র সঞ্জয় রায় দায়ী, আর কেউ না, এবং তিনি একাই করেছেন। এবং সেটা অনিকেত চট্টোপাধ্যায় চমৎকারভাবে বিশ্লেষণ করেছে যে কিভাবে রেপটা করেছে, কতবার তিনি বাইরে গেছেন, কতবার তিনি ভেতরে এসছেন, কতবার মদ খেয়েছেন, কতবার তিনি পতিতালয়ে ঘুরেছেন, সমস্ত বিবরণ তিনি দিয়েছেন। সেইটা খবর নয়। এবং এই নেগেটিভ খবর, আরেকটা কথা আপনাদের বলি, আপনারা জানেন যে বিচার যেটা হচ্ছে সেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, এবং হাইকোর্ট সেটাকে বলেছে, এবং সিবিআই সেটা নিয়মিতভাবে, একদম সত্যি কথা বলি, নিয়মিতভাবে শিয়ালদা কোর্টে কিন্তু তারা দাখিল করেছে, নিয়মিত শুনানি চলেছে। আজ এই 90 দিন বলুন বা 120 দিন বলুন, আজকে তার 120 দিন, মানে আন্দোলনের 120 দিন। এই যে এত কটা দিন, এই দিনগুলোতে কিন্তু নিয়মিতভাবে শিয়ালদা কোর্টে সিবিআই এর সঙ্গে সওয়াল জবাব হয়েছে, এবং তার সঙ্গে এই মানে সঞ্জীব ঘোষ এবং মণ্ডল যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের হয়েও কথাবার্তা হয়েছে। হওয়ার পর যদি বিষয়টি দাঁড়ায় যে না, এরা মার্ডার কেস এবং এই ঘটনাগুলোর সঙ্গে যুক্ত না, প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে না, আপাতত এই পাওয়া যায়, পরে কি পাওয়া যাবে জানি না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আরজি করের দায়িত্বপ্রাপ্ত সঞ্জীব ঘোষ এবং তার সঙ্গে থাকা এই মণ্ডল, এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনোভাবে জড়িত না। এরা কোনো কিছু নষ্ট করে দেওয়ার চেষ্টা করেনি, কোনো কিছু করার চেষ্টা করেনি, স্বাভাবিক পদ্ধতিতে চলেছে। এবং যেগুলো দাবি করা হয়েছে যে এই তো পুড়িয়ে দেওয়া হয়েছে, ফালতু কথা, মিথ্যা কথা, মেয়েটির বাবা মাও মিথ্যা কথা বলছে, ডাক্তাররা তো বলেইছে, কাটা ছেঁড়া হয়েছে তাদের সামনে হয়েছে, এই সমস্ত ঘটনাগুলো পুরনো, প্রাচীন, প্রাক্তন। তাহলেও আনন্দবাজার এই ধরনের হেডলাইন করে গরম খাওয়াচ্ছেন কেন? এটা কি পত্রিকার সঠিক পদ্ধতি? তাদের স্বাধীনতা অনুযায়ী, তাদের পলিসি অনুযায়ী তারা যা খুশি লিখতে পারে। এবার আমি আনন্দবাজারের নিয়মিত পাঠক হিসেবে বলছি, আপনারা যেটা করছেন, উস্কানি দিচ্ছেন পত্রিকা, সরাসরি আপনাদের বলছি, আপনারা যদি মনে করেন আমার এগেনস্টে কেস করবেন তো করবেন, তাহলে আপনাদের কয়েক লক্ষ পাঠক কিন্তু সরে যাবে। আমি একটা পত্রিকা পড়ি, আমি পত্রিকার সমালোচনা করবার অধিকার রাখি। আনন্দবাজার আপনারা যেটা করছেন সেটা সত্যযুগ বা ওই সময় বসুমতী নকশালদেরকে এরকম তোল্লাই মেরেছিল 1969-এ, এই ধরনের খুঁটিনাটি ঘটনাতে, তাতে করে কয়েক হাজার নকশালকে খুঁজে পাওয়া যায়নি, মৃতদেহ খুঁজে পাওয়া গিয়েছিল সেই উস্কানিতে, যে বাংলা দখল করছে, বিপ্লব আসছে, হেনা তেনা। আজ সেই 50 থেকে 52 বছর বাদে সেই একই কাণ্ড আনন্দবাজার করছেন। এতে করে আপনারা যেটা চেষ্টা করছেন, বিজেপিও ক্ষমতায় আসবে না, সিপিএম গোল্লায় গেছে। জীবনানন্দ দাস বলেছিল মৃতেরা ফেরে না, সিপিএমও ফিরবে না। শুধু শুধু মানুষকে হ্যারাস করার চেষ্টা করছেন কেন? বর্ষ শেষে দিব্যি তো ফ্যাশন ডিজাইনের সমস্ত অ্যাডভার্টাইজ পাচ্ছেন, পত্রিকা জুড়ে অ্যাডভার্টাইজ, সেগুলো নিয়ে থাকুন, মানুষকে কেন তাতাচ্ছেন? সুতরাং আমি আজকে এই দৃঢ়তার সঙ্গে বলছি, না, পত্রিকাকে আমি বয়কট করব না। আমি নিয়মিতভাবে একজন পাঠক হিসাবে, সাংবাদিক ভুলে যান, পাঠক হিসাবে আনন্দবাজারের নক্কারজনক ঘটনা, যেটা দুটো আমি প্রমাণ দিলাম, নিয়মিতভাবে আপনাদের সাধারণ মানুষের সামনে তুলে ধরবো। এবার আপনারা সেটা ইউটিউবে দেখাবেন কি কোথায় দেখাবেন, সম্পূর্ণ আপনাদের বিচার। কিন্তু এই পত্রিকা বা এই গ্রুপ এখন যেটা করছে তার নক্কারজনক, ধিক্কারজনক, এবং তার মধ্যে গণতন্ত্র নেই, অথচ গণতন্ত্রের নাকি চতুর্থ স্তম্ভ, গোষ্ঠীর পিণ্ডি। আপনারা আপনাদের মতন চালিয়ে যান, আমি আমার মতন চালিয়ে যাব, এই রবিবারের সকালে প্রতিজ্ঞা করলাম। ভালো থাকবেন, রোববার আপনাদের ভালো কাটুক, বেকার ফালতু জিনিসের পেছনে স্পেয়ার করবেন না। নমস্কার।